আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ব্লগ। তো আজকে আমরা ভ্রমণ করতে যাচ্ছি পতেঙ্গা সমুদ্র সৈকত, যাকে বলা হয় মিনি কক্সবাজার। তো আমরা কিভাবে গেলাম, কোথা থেকে গেলাম এবং কত টাকা খরচ হয়েছে সব জানতে হলে চোখ রাখুন পুরো ভিডিওতে। তো আর দেরি না করে চলে স্টার্ট। তো আমরা প্রথমে চলে আসলাম আমাদের পার্শ্ববর্তী স্টেশন নাঙ্গলকোটে। ওখান থেকে উঠে পড়লাম ট্রেনে। তো ট্রেনে করে আমরা চলে যাব চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। জনপ্রতি ভাড়া পড়বে 130 টাকা। আর হ্যাঁ, ভাড়া কম বেশি হতে পারে, সেটা ট্রেন অনুযায়ী ও সিটি অনুযায়ী। যাওয়ার পথে ব্রিজের দৃশ্যগুলো দেখতে আমার কাছে খুব ভালোই লেগেছে। আর হ্যাঁ, অনেক বাতাসও বটে। তো আমরা চলে আসলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। স্টেশনটা কিন্তু দেখতে অনেক সুন্দর এবং এর কাউন্টার রুমটাও অনেক বড়। স্টেশন থেকে একটু পায়ে হেঁটে সামনে গেলে মেন রোড। ওখান থেকে আমরা উঠে গেলাম 6 নাম্বার বাসে। তো বাসে করে আমরা চলে যাব সিভিক্স। জনপ্রতি ভাড়া পড়বে 50 টাকা। তো যাওয়ার পথে আমরা চট্টগ্রাম বন্দরের সুন্দর একটা দৃশ্য উপভোগ করলাম। ফ্লাইওভার থেকে বন্দরের দৃশ্যটা অনেক সুন্দর লেগেছে। আর হ্যাঁ, আপনারা যদি বন্দরের সুন্দর দৃশ্যটা উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে এরকম ফ্লাইওভারের ব্রিজের উপর দিয়ে। বাস থেকে সিভিক্স মোড়ে নেমে গোল চত্বরের পাশ দিয়ে একটু পায়ে হেঁটে সামনে গেলেই পতেঙ্গা সমুদ্র সৈকত। তো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম পতেঙ্গা সমুদ্র সৈকত। আজকে কিন্তু শুক্রবার, তাই সাপ্তাহিক বন্ধ উপলক্ষে অনেক মানুষ ভ্রমণ করতে এসেছে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে। এবার উপর থেকে নিচে নেমে একটু পায়ে হেঁটে আমরা চলে যাব ঘাটকুলে। তো গাইস, আমরা চলে আসলাম ঘাটকুলে। আজকে শুক্রবার হওয়াতে মানুষের সংখ্যা অনেক বেশি। শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে মানুষের সংখ্যা এত বেশি থাকে না। আর হ্যাঁ, ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর। চট্টগ্রাম জেলার এই পতেঙ্গা সমুদ্র সৈকত আসলে সুন্দর এক স্থান। সমুদ্রে রয়েছে বড় বড় জাহাজ এবং ট্রলার, আর বিচের পাশে রয়েছে অসংখ্য ঝাড়ু গাছ। সমুদ্রের একটু নিচে নেমে আমরা কিছুক্ষণ ভিডিও করলাম। আর হ্যাঁ, সমুদ্রের ঢেউগুলো এতই জোরে আসছিল যে মনে হয়েছিল পুরো কক্সবাজার। অনেক বাতাসও বটে। সমুদ্রে থাকাকালীন মাথার উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর ছিল। তারপর ওখানে তিনজনে 6 হাত মেলে 3টা পিক তুলেই উঠে পড়লাম বোর্ডে। বোর্ডে জনপ্রতি ভাড়া পড়লো 50 টাকা করে। আর হ্যাঁ, বোর্ডে চড়াকালীন কেউ যদি মোবাইল দিয়ে ভিডিও করতে চান তাহলে অনেক সতর্কতার সাথে ভিডিও করতে হবে। চাইলে স্ট্যান্ড ব্যবহার করে ভিডিও করতে পারেন, তা না হলে অতিরিক্ত বাতাসে মোবাইল পানিতে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখতে দেখতে আমরা সমুদ্রের অনেকটাই মাঝে চলে আসলাম। তো এখন বড় একটা জাহাজের পাশ দিয়ে বোটটা ঘুরিয়ে আমরা আবার চলে যাব সমুদ্রের একবারে কূলে। বোট চলাকালীন বোটে দাঁড়িয়ে থাকাটা কিন্তু অনেকটা মুশকিল। বোট থেকে নেমে আমরা উঠে পড়লাম সি বাইকে জনপ্রতি ভাড়া 100 টাকা করে, কিন্তু আমরা কথা বলে 60 টাকা করে নিয়েছি। কিছুক্ষণ চালানোর পরে আমাদের সামনে এসে পড়ে অন্য একটি বাইক। তো এখানে মামা কন্ট্রোল করে আবার যখন আমার হাতে দেয়, লে আমার অবস্থা। আর হ্যাঁ, আপনারা যদি সমুদ্রের আসল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনাদেরকে অপেক্ষা করতে হবে বিকেল হওয়া অবধি, কারণ বিকেলের দৃশ্যটা অনেক সুন্দর থাকে। আর বিকেল হলে সমুদ্রের পানি এতটাই কমে যায় যে সমুদ্রের অনেকটাই মাঝে হেঁটে যাওয়া যায়। সমুদ্র যে সবসময় ঠান্ডা থাকে এরকম না, কোনো কোনো দিন সমুদ্রের জোয়ার এতটাই বেড়ে যায় যে সমুদ্রের পানি উঠে যায় একবারে উপর পর্যন্ত। আর সেখানে খাওয়ার জন্য আপনারা পেয়ে যাবেন বিচের উপরে অনেকগুলো রেস্টুরেন্ট। সেখানে অনেক মজাদার খাবার পাওয়া যায়। এখানে কাঁকড়া ভাজা সহ সামুদ্রিক মাছ ভাজা খেতে পারবেন। এছাড়াও ফুড কুকগুলোতে খাওয়ার জন্য ফাস্টফুড আইটেম পাবেন। আর সবশেষে আপনারা চাইলে ঘুরতে পারেন কর্ণফুলী টানেল, যেটা পতেঙ্গা বিচের লগে অবস্থিত। এই রাস্তাটা বানানো হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে। আর এই টানেলে যাওয়া আসা জনপ্রতি 50 টাকা করে, 100 টাকা।
কেউ যদি ভেবে থাকেন যে টানেলের ভিতর দিয়ে যাওয়ার সময় সমুদ্রের পানি এবং মাছ দেখতে পাবেন, তাহলে সেটা একবারেই ভুল ধারণা। পানি এবং মাছ দেখা না গেলেও টানেলের ভিতর দিয়ে যাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এই টানেলের দৈর্ঘ্য 3 কিলোমিটারেরও বেশি। অবশেষে টানেলটা পাড়ি দিয়ে দিলাম। বোঝাই যায়নি যে এতক্ষণ পানির নিচে ছিলাম। সফর সফর শহর। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওটি কেমন হয়েছে এবং নেক্সট টাইম আপনারা কোন জায়গার ভ্রমণ ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।